ঝট করে ফোক্সওয়াগনের বোচা নাকের উপর উঠে পড়ল কিশোর। আর একটু হলেই পিছলে পড়ে যাচ্ছিল। ওয়াইপার দুটো ধরে তাল সামলালো। ঠিক তখনই সামনের গাড়িটার পিছনের দিক ফোক্সওয়াগনের সামনের বাম্পারে ধাক্কা মারল। বাড়ি খেয়ে থরথর করে কেঁপে উঠল গাড়ি দুটো। লাফ দিয়ে ফোক্সওয়াগন থেকে পাশের ফুটপাথে নামলো কিশোর। পিকআপ ট্রাক ততক্ষণে পিছিয়ে গেছে। স্টিয়ারিং হুইলের পিছনে বসা লোকটার মুখ এক পলকের জন্য দেখতে পেল তিন গোয়েন্দা। একটা রাবারের মুখোশ পরে আছে সে। গর্জন তুলে ছুটতে শুরু করলো ট্রাক। সামনের বাঘটা ঘুরে অদৃশ্য হয়ে গেল। কয়েকজন পথচারী থেমে দাঁড়িয়েছে। উদ্বিগ্ন চেহারায় ঘিরে ফেললো ওদের। সবাই জানতে চাইছে কিশোর আহত হয়েছে কিনা, তাকে হাসপাতালে নিতে হবে কিনা। তেমন কিছু হয়নি বলে তাদের ধন্যবাদ দিয়ে বিদায় করলো কিশোর। ওর পাশে চলে এসেছে রবিন আর মুসা। রবিন বলল, ইচ্ছে করেই কাজটা করেছে লোকটা। একেবারে শেষ মুহূর্তে টের পেয়েছি কি করতে যাচ্ছে। ব্যথায় বিকৃত মুখে জানালো কিশোর। দুহাতে গোড়ালে মালিশ করছে। লাইসেন্স নম্বরটা খেয়াল করেছ কেউ? না, হতাশ দেখালো মুসাকে। তবে যাবার সময় আমার গাড়িতে ঘষা খেয়েছে তার ট্রাকের পাশ, লাল রং লেগে গেছে। ঠিক এই রঙের একটা ট্রাক দেখেছি আমি বন্দরের কাছে, বলল রবিন। মনে নেই? ওই যে ওয়্যার হাউসে যাওয়ার সময় পাশ কাটলো যেটা? হ্যাঁ, মনে পড়েছে, বলল মুসা। লোকটা তখন আস্তে আস্তে যাচ্ছিল। হয়তো আমাদের নজরে রাখছিল, সেটাই আস্তে যাবার কারণ, বলল কিশোর। বোধহয় আমাদের গাড়ি অনুসরণ করে এখানে এসে হাজির হয়েছিল। টাউন স্কোয়ারে চোখ বুলালো কিশোর। উদ্বিগ্ন পথচারীরা খারাপ কিছু ঘটেনি বুঝে যার যার মতো সরে পড়েছে। কিশোর আস্তে আস্তে উঠে দাঁড়ালো। মুসার কাঁধে ভর দিয়ে বলল, লোকটা অনেক আগেই ভেগেছে, চলো কর অফিসে যাওয়া যাক। রাস্তা পার হয়ে কর অফিসে ঢুকলো ওরা। কিশোর চেনে তেতালার কোথায় বসান ভদ্রলোক, সেখানে চলে এলো। তার প্রাইভেট সেক্রেটারি ওদের দেখে একটা কাগজ বাড়িয়ে দিয়ে বলল, মিস্টার বার্লিসন মিটিংয়ে ব্যস্ত, ধারণা করেছিলেন তোমরা আসতে পারো, এটা আমার কাছে রেখে গেছেন, তোমরা এলে দেবার জন্য। কাগজে লেখা, দুঃখিত কিন্তু ব্যস্ততার কারণে আগামী কয়েক ঘন্টা কারোর সঙ্গে দেখা করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না। অফিসে নতুন কম্পিউটার বসানো হচ্ছে, আমি সেটার দায়িত্বে আছি। জিনিসটা এখনো ঠিকমতো কাজ করছে না, তবে আজ বিকেলের মধ্যেই চালু হয়ে যাবে। তখন ওয়্যারহাউসের মালিককে সেটা জানাতে পারবো। আমি ভুলিনি, পরে যোগাযোগ করো। অফিস থেকে বেরিয়ে এসে কিশোর বলল, আয়োলাকে আমরা বলেছিলাম আজকে ডগ হাউসে তদন্ত করতে যেতে পারি, চলো গিয়ে দেখা যাক সে ওখানে আছে কিনা। তার আগে লাঞ্চ, গাড়িতে উঠে বলল মুসা। বার্গার হাউসের সামনে থামলো ওরা। কিশোর রবিন একটা করে বার্গার আর কোক নিল। মুসা 3টে বার্গার সামনে দিল, সেই সঙ্গে 2 ক্যান কোক। খাওয়া শেষে পে ফোন থেকে ডগ হাউসের নাম্বারে ফোন করলো কিশোর। ফোন তুললেন মিস্টার লেবুফের স্ত্রী। কিশোরের জিজ্ঞাসার জবাবে জানালেন আজকে দুপুরটা ছুটি নিয়েছে আয়োলা মর্টন। তারপর বললেন, ওকে আমাদের রাতের শিফটের জন্য দরকার হবে। কিশোর জিজ্ঞেস করলো, আপনাদের ওখানে আর কোনো সমস্যা হয়েছে? না, সব ঠিক আছে, জানালেন মহিলা। আমার মনে হয় চুরিটা করে দূরে কোথাও চলে গেছে চোর। মুক্তিপণ চেয়ে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছে পরে। একটু থামলেন তিনি, তারপর বললেন, তুমি চাইলে আয়োলার অ্যাপার্টমেন্টের ফোন নম্বর দিতে পারি। বেশিরভাগ সময়ে ও বাড়ি থাকে না, তবে আনসারিং মেশিন আছে ওর। অ্যাপার্টমেন্ট ভবনের ঠিকানা আর ফোন নম্বরটা মুখস্থ করে নিল কিশোর। মহিলাকে ধন্যবাদ দিয়ে লাইন কেটে আবার ফোন করলো আয়োলার নাম্বারে। ও প্রান্তে রিসিভার তোলার আওয়াজ পেল। তারপর পরিচিত কণ্ঠ শুনে বলল, মিস আয়োলা, আমি কিশোর পাশা। হাই, বলে উঠল আয়োলা। তদন্তের কাজ এগোলো? আমার ফোন নম্বর পেলে কোথায়? মিসেস লেবুফের কাছ থেকে, বলল কিশোর। তদন্তের ব্যাপারেই আপনার সঙ্গে কিছু আলাপ ছিল। আমরা কি আপনার বাসায় আসতে পারি? ফ্রি আছেন আপনি? আমার অ্যাপার্টমেন্ট একেবারেই অগোছালো, ক্ষমা প্রার্থনার সুরে বলল আয়োলা। এসো অন্য কোথাও দেখা করি। আমরা বার্গার হাউসে আছি, ঠিকানা দিয়ে বলল কিশোর।
এখানে দেখা করবেন? না, কোনো অসুবিধে নেই, 15 মিনিটের মধ্যেই চলে আসবো আমি। ফোন রেখে দিল আয়োলা মর্টন। ঠিক 15 মিনিটের মাথাতেই হাজির হলো তরুণী। বাস থেকে নেমে এগিয়ে এলো বার্গার হাউসের দিকে। সামনের আঙিনায় ওর জন্য অপেক্ষা করছিল কিশোর মোসা রবিন। ওদের দেখে হাসলো আয়োলা, হাত মিলিয়ে বলল, কি খবর? হঠাৎ এত জরুরি তলব? তদন্তের কাজ নিশ্চয়ই এগিয়েছে। ছেড়ে যাওয়া বাসটা দেখালো তরুণী, তারপর ব্যাখ্যা করলো, আমার গাড়ি মেরামত করতে দিয়েছি। এবার বলো, কি জন্য রেখেছ আমাকে? বলছি। মুসাকে ইশারা করলো কিশোর। বার্গার হাউস থেকে 4টে কোকের ক্যান কিনে নিয়ে এলো মুসা। তারপর রাস্তা পেরিয়ে পার্কের বেঞ্চে বসলো ওরা 4জন। মাথার উপর ছায়া দিচ্ছে ওক গাছের ঘন সবুজ পাতা। ঝিরঝিরে বাতাস বিলি কাটছে ওদের চুলে। যে জন্য আপনাকে ডাকা, শুরু করলো কিশোর। মিস্টার লেবুফ মনে করেন মিস কারিনা মুর কুকুর চুরির সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। আমরা যেটা জানতে চাইছি সেটা হলো, আপনার উপস্থিতিতে কারিনা মুর কি হুমকিমূলক কিছু করেছেন? ফোন করা হয়েছে কয়েকবার, আগেই বলেছি, বলল আয়োলা। দুঢোক কোক খেলো, কিন্তু আমি প্রমাণ করতে পারবো না যে ওসব ফোন কারিনা মুরই করেছে। আর তার ছোট ভাই হ্যারল্ড মুর, সে কি ফোন করে থাকতে পারে? বা কুকুর চুরির সঙ্গে তার সম্পর্কে কি থাকা সম্ভব? কি যেন ভাবলো আয়োলা, তারপর আস্তে করে মাথা নাড়ল। না, মনে হয় না। হ্যারল্ডকে আমি চিনি। কয়েকদিন আমাকে দাওয়াত দিয়ে খাওয়াতে চেয়েছে সে, যেতে পারিনি। রাতের ডিউটি করতে হলে সামাজিকতার আর উপায় থাকে না। জানো লোকটা কি বলেছিল? বলেছিল ডগ হাউস বন্ধ হয়ে যাবেই, তারপর তার সঙ্গে ঘুরতে যেতে অনেক সময় পাবো আমি হাতে। ডগ হাউস যখন প্রথম চালু হলো তখন যে মহিলা ওখানে কাজ করতেন, বলল কিশোর, জেসিকা স্প্রিঙ্গার। তিনি তো চাকরি ছেড়েছেন আরো ভালো একটা কাজ পেয়ে, তাই না? চাকরিটা সে ভালো চাকরি পেয়েছে বলেই শুধু ছাড়েনি, বলল আয়োলা। আসলে মিস্টার লেবুফ যখন তার বদলে নিজের স্ত্রীকে ম্যানেজার করলেন তখন সে আর চাকরি করতে চায়নি। জেসিকা স্প্রিঙ্গার এত বিস্মিত হয়েছিল কেন সেটা আমার মাথায় ঢোকে না। এমন ঘটনা তো হরহামেশাই ঘটে। তথ্যগুলো দ্রুত হাতে নোটবুকে টুকে দিচ্ছে রবিন। মুসা জিজ্ঞেস করলো, মিস্টার লেবুফ বা তার স্ত্রীকে কোনো রকম হুমকি দিয়েছিলেন নাকি জেসিকা স্প্রিঙ্গার? ভীষণ ক্ষেপে গিয়েছিল, যা তা বলছিল, পাগলের প্রলাপ সব। নানা রকম হুমকি দিয়েছিল, চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল তার যেসব ডিগ্রি আছে তাতে সেই আসলে ম্যানেজার পদের জন্য উপযুক্ত। তারপরও নিজের স্ত্রীকে ম্যানেজার করে পার্সিয়ালিটি করেছেন মিস্টার লেবুফ। হুমকি দিয়ে বলেছিল বোমা বেড়ে পুরো বিল্ডিং সে ধসিয়ে দেবে। খুব খেপেছিল মহিলা। কিশোর জিজ্ঞেস করলো, ডগ হাউসের চাকরি ছাড়ার পর জেসিকা স্প্রিঙ্গারের সঙ্গে কথা হয়েছে আপনার? 2-1বার হয়েছে, বলল আয়োলা। তার নতুন অফিসে ফোন করেছিলাম কেমন আছে জানতে। এখন তো তিনি পোষা প্রাণীদের খাবারের দোকানে কাজ করেন, তাই না? জিজ্ঞেস করলো মুসা। হ্যাঁ, ওখানে ম্যানেজারের কাজ পেয়েছে। রকি বিচ মলের উল্টো দিকেই দোকানটা, অনেক বড় দোকান, ভালো ব্যবসা করে। আরেকজনের কি হলো? কোকে চুমুক দিয়ে জিজ্ঞেস করলো কিশোর। যাকে বরখাস্ত করা হয়েছিল, সে অ্যানিম্যাল টেকনিশিয়ান। চট করে ঘড়ির দিকে একবার তাকালো আয়োলা। নিক মিলহেজার? কাজ ঝাঁকালো তরুণী, উঠে দাঁড়ালো। তার ব্যাপারে কিছু জানি না, এবার আমার যেতে হবে। ও, একটা কথা, যদি তোমরা জেসিকা স্প্রিঙ্গারের সঙ্গে দেখা করো তাহলে আমার তরফ থেকে তাকে হ্যালো বলে দিও। মুসা জিজ্ঞেস করলো, আয়োলা মর্টনকে গাড়ি করে বাড়ি পৌঁছে দেবে কিনা। জবাবে ধন্যবাদ দিল আয়োলা। তারপর জানালো তার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। বিদায় নেওয়ার আগে কিশোর বলল, আমাদের মনে যদি আরো কোনো প্রশ্ন আসে তাহলে আপনাকে জিজ্ঞেস করতে পারবো তো? নিশ্চয়ই, মৃদু হাসলো আয়োলা মর্টন। হাত নেড়ে বিদায় নিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ালো। 8 মিনিটের মাথায় একটা বাস এলো, ওটায় উঠে পড়লো। রওনা হয়ে গেল বাস। এবার কি করা যায়? নোটবুক পকেটে রাখতে রাখতে জিজ্ঞেস করলো রবিন। আগে কোক শেষ করি, তারপর ভাবা যাবে, মুসা জবাব দিল। কিশোর বলল, তাড়াতাড়ি শেষ করো, আমরা ওই পেট শপে যাব।
20 মিনিট পর রকি বিচ মলের কাছে পৌঁছালো 3 গোয়েন্দা। একটা পার্কিং লটের পিছনের দিকে বিরাট পেট শপটা, সামনে বিশাল ব্যানারে লেখা, এখানে জন্তু জানোয়ারের সব ধরনের খাবার পাওয়া যায়। দোকানের সামনে গাড়ি রেখে নামলো ওরা। ভিতরে ঢুকে একজন ক্লার্ককে জিজ্ঞেস করতেই জেসিকা স্প্রিঙ্গারকে দেখিয়ে দিল সে। মহিলার বয়স 30-এর কাছাকাছি হবে, সোনালি চুল, বেনি করেছেন, একটা ক্যাশ রেজিস্টারের সামনে দাঁড়িয়ে ক্লার্ককে বলছেন কি জানো। অপেক্ষা করলো ওরা। জেসিকা স্প্রিঙ্গারের কথা শেষ হতেই কিশোর সামনে বেড়ে নিজেদের পরিচয় দিল। এবার বলল, ডগ হাউসের ব্যাপারে আমাদের কিছু প্রশ্ন ছিল। জেসিকা স্প্রিঙ্গারের হাসি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল, কঠোর আর শীতল হয়ে গেল নীল চোখ জোড়ার দৃষ্টি। ক্লার্কের দিকে ফিরে বললেন, অফিসে পাওয়া যাবে তাকে। তারপর 3 গোয়েন্দাকে হাতের ইশারায় সঙ্গে আসতে বলে দোকানের পিছনের দিকে পা বাড়ালেন। উঁচু করে রাখা দুসারি খাবারের বাক্সের ভিতর দিয়ে সরু করিডোর ধরে হাঁটছে ওরা। কিশোর লক্ষ্য করল, জন্তু বুঝে সাজানো হয়েছে পুরো দোকানটা। একদিকে কুকুরের খাবার, আর একদিকে বেড়ালের, আরও আছে খরগোশ আর নানা জাতের পাখি এবং 4 পেয়েদের খাবারের সেকশন। মাছের জন্য বিরাট একটা সেকশন রাখা হয়েছে, তার পাশেই অজগরের জন্য খাবার। দোকানের ভিতর কুকুরের ঘেউ ঘেউ আর টিয়া পাখির কিটি আওয়াজে কানে তালা লেগে যাবার দশা। পত্রিকায় পড়েছি আমি কুকুর চুরি আর মুক্তিপণ চাওয়ার ব্যাপারটা। হাঁটতে হাঁটতে বললেন জেসিকা স্প্রিঙ্গার। একটা শপিং কার্টকে পাশ কাটালেন। দুপাশ থেকে ফর্ক লিফটে করে খাবারের বাক্স আর বস্তা নামানো চলছে। বেচাকেনা যেখানে হয় তার পিছনের অংশে অন্য কয়েকটা অফিসের পাশে জেসিকা স্প্রিঙ্গারের অফিস। ভিতরে ঢুকবার পর হাতের ইশারা করলেন মহিলা, বসো। বসলো 3 গোয়েন্দা। সরাসরি কাজের কথা এলো কিশোর। শুনলাম মিস্টার লেবুফ আর আপনার সম্পর্ক ভালো নয়, চাকরি ছাড়ার সময় নাকি ঝগড়াঝাটি হয়েছিল। বলার মতো তেমন কিছু নয়, সহজ গলায় বললেন মিস জেসিকা। যখন সে চেইন ডগ মোটেল খুললো তখন তার আচরণ দেখে আমার মনে হয়েছিল ডিস্ট্রিক্ট ম্যানেজারের পদটা সে আমাকেই দেবে। পরে সে মত বদলায়, নিজের বউকে ম্যানেজার করে। জানতে পেরেছি তারপর আপনি নাকি তাকে নানা ধরনের হুমকি দেন। নরম গলায় বলল কিশোর। হ্যাঁ তা দি, স্বীকার করে নিলেন জেসিকা স্প্রিঙ্গার। মাথা গরম হয়ে গিয়েছিল আমার। তোমরা কি শুনেছ আমি জানি না, তবে কোনো কুকুর চুরি করার কথা কখনোই বলিনি আমি। সামনে ঝুঁকে কিশোরের চোখে তাকালেন মিস জেসিকা। লেবুফ আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল, সিদ্ধান্ত পাল্টে আমার বদলে সে নিজের বউকে ম্যানেজার করেছে। আপনি তো এখানে ম্যানেজার, বলল মুসা। এই কাজটা ডগ হাউসে কাজ করার চেয়ে ভালো নয়। ভুল শুনেছ তোমরা, চেয়ারে হেলান দিলেন মিস জেসিকা। আমি এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ভদ্র মহিলার বলার ভঙ্গিতে গর্বের সামান্যতম চিহ্ন খুঁজে পেল না কিশোর। মহিলা নিশ্চয়ই মনে করেন না এই চাকরিটা ডগ হাউসের চাকরির চেয়ে ভালো। আবার বলতে শুরু করলেন জেসিকা স্প্রিঙ্গার, এখানে আমাকে শুধু ম্যানেজারিয়াল কাজই নয়, অন্য অনেক কাজই করতে হয়। অফিস ছুটির পর আমি ট্রাক থেকে মালও নামাই। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদটা আসলে গালভরা একটা নাম, কেরানির কাজও করতে হয় আমাকে। মোট কথা, যখন যে কাজে দরকার পড়ে সে কাজই করতে হয়। আপনারা তো দেখছি জন্তু জানোয়ারের খাবার বিক্রির পাশাপাশি ওগুলো বিক্রি করেন, বলল মুসা। পরক্ষণে যোগ করলো, ডগ হাউস থেকে যে কলি কুকুরটা চুরি গেছে ওটা খুব দামি কুকুর। আমরা শুধু বাচ্চা কুকুর বিক্রি করি, প্রতিবাদের সুরে বললেন জেসিকা। আর ওগুলো কেনা হয় নামকরা ব্রিডারদের কাছ থেকে। এই ব্যাপারে বিস্তারিত ফাইল সংরক্ষণ করি আমরা। মিস জেসিকা স্প্রিঙ্গারের পিছনের ফাইল ক্যাবিনেটে অনেকগুলো লেবেল লেখা রয়েছে। পিওর ব্রিডস লেখা একটা লেবেল কিশোরের নজর কাড়ল। মিস জেসিকার টেবিলেও কয়েকটা ফাইল রয়েছে, তার একটাতে লেখা ক্যানাইন অ্যাডাপশনস, অর্থাৎ ওটাতে পাওয়া যাবে কোন কুকুর কে কিনেছেন। চোখ তুলে কিশোর লক্ষ্য করল, ওর দিকেই তাকিয়ে আছেন জেসিকা স্প্রিঙ্গার। বললেন, তোমরা যদি মনে করো যে এখানে কোনো চোরাই কুকুর আছে তাহলে খুঁজে দেখতে পারো। টেবিলের ফাইলগুলোর উপর একটা বিড়ালের ম্যাগাজিন রাখলেন তিনি। এবার তার গলা কড়া শোনালো, আমাদের ফাইল বাইরের কারো দেখার অনুমতি নেই। চোখে প্রশ্ন নিয়ে তাকালো কিশোর।
যাদের কাছে আমরা জন্তু জানোয়ার বিক্রি করি তাদের ব্যাপারে গোপনীয়তা রক্ষা করা হয়, বললেন জেসিকা। তবে তোমরা ঘুরে দেখতে চাইলে নিক মিলহিজার ফিরলে ঘুরে দেখাতে পারবে। নিক মিলহিজার এখানে চাকরি করে? বুড়ো কুচকে উঠল মুসার। ডগ হাউসে যিনি চাকরি করতেন তিনি? জিজ্ঞেস করলো কিশোর। কেন, করলে তোমাদের কোনো অসুবিধা আছে? জেসিকা স্প্রিঙ্গারের চেহারায় বিরক্তির ছাপ পড়ল। না, তা নেই। নিজের সেরা বিনয়ী হাসিটা উপহার দিল কিশোর। কিন্তু দুজন মানুষ যদি এক জায়গায় কাজ করে, যারা ডগ হাউস থেকে রাগারাগি করে বেরিয়ে এসে অন্যখানে কাজ নিয়েছে, তাহলে তো প্রশ্ন উঠতেই পারে। তোমার কথাটা আমি ধরলাম না, বললেন জেসিকা। তবে এবার তোমরা আসতে পারো, আমার অনেক কাজ পড়ে আছে। আমরা নিক মিলহিজারের সঙ্গে কথা বলতে চাই, উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল কিশোর। সেটা সম্ভব? না, এখন নয়। ও একটা ডেলিভারি দিতে গেছে। ফাইলে চোখ নামালেন জেসিকা। উনি কখন ফিরবেন? রবিনের প্রশ্ন। জানি না। অফিসের দরজা দেখালেন জেসিকা। এবার তোমরা এসো, আমাকে কাজ করতে হবে। এত সাহায্য আর আতিথেয়তার জন্য ধন্যবাদ, শুকনো গলায় বলল মুসা। জেসিকা স্প্রিঙ্গারের অফিস থেকে বেরিয়ে এলো তিন গোয়েন্দা। আমরা কুকুরের খাবার কিনলে হয়তো উনি খুশি হতেন, মন্তব্য করল মুসা। হাত তুলে স্টোর রুমের হাজার হাজার পাউন্ড পেট ফুড দেখালো। খাবারগুলো আছে 20 পাউন্ডের ব্যাগে। একটার উপর আর একটা রেখে দেয়ালের মতো উঁচু করে রাখা হয়েছে ব্যাগগুলো, পুরো 10 ফুট উঁচু। বস্তার সারি সারি দেয়ালের মাঝখানে সরু করিডর। ওয়্যার হাউসে কাজকর্মের আওয়াজ হচ্ছে। গুদামের কাছেও ভেসে আসছে সেই শব্দ। ধপ করে একটা আওয়াজ শুনতে পেল ওরা, যেন খাবারের কোনো ব্যাগ উপর থেকে পড়েছে। ওরা যেখানে আছে তার সামনের বাঘ ঘুরে চড়া একটা করিডোরে হাজির হলো একটা হলদে ফর্কলিফট। ইলেকট্রিক মোটরের গুঞ্জন ক্রমেই জোরালো হচ্ছে। ওদের পাশে আর একটা করিডোরে চলে গেল ওটা। ওরা যে করিডোরে আছে সেটা এত সরু যে দুজনে একসঙ্গে হাঁটা যায় না। দুপাশে খাবারের বস্তার দেয়াল, সামনে হাঁটছে মুসা। কি যেন বলতে যাচ্ছিল, এমন সময় থপ করে একটা জোর শব্দ হলো। হঠাৎ ওর একদিকের ডগ ফুডের বস্তার দেয়াল নড়ে উঠল। মুসার সামনে ধপাস করে পড়লো একটা বস্তা। সাবধান, চিৎকার করে বলল মুসা। এদিকে আমরা আছি। এখনো কাত হচ্ছে বস্তার দেয়াল। ওদিক থেকে সাড়া দিচ্ছে সেই ফর্কলিফট। ওপর দিকে তাকালো মুসা। দেখলো যে কোনো মুহূর্তে দেয়ালের বড় একটা অংশ ধসে পড়বে। মুসা, পিছিয়ে এসো, চেঁচালো কিশোর। গলা কেঁপে গেল রবিনের। মুসা, জলদি! কিশোর আর রবিনও দ্রুত পিছাতে শুরু করেছে। একবার উপরে তাকিয়েই মুসা বুঝে ফেলল ওর পক্ষে আর সরে যাওয়া সম্ভব নয়। অজান্তেই মাথা ঢাকলো ও দুহাত দিয়ে। ধপাধপ পড়তে শুরু করেছে 20 পাউন্ড ওজনের বস্তা। প্রথম বস্তাটাই ওর মাথার উপর পড়ল, পরের দুটো ওর কাঁধে। ওজনের কারণে বসে পড়তে হলো মুসাকে। আরো কয়েকটা বস্তার আঘাতে কাত হয়ে পড়ে গেল মেঝেতে। জলপ্রপাতের পানি যেমন অবিরাম পড়ে, তেমনি করে বস্তার পর বস্তা পড়তে শুরু করলো ওর উপর। এক পাশের পুরো দেয়াল ধসে পড়ছে। টন টন ডগ ফুডের বস্তার নিচে জীবন্ত কবর হয়ে গেল ওর। অন্তত 1 টন ওজনের অনেকগুলো বস্তা পড়ে ঢেকে ফেলেছে মুসাকে। মিহি ধুলো উঠছে চারপাশে। সামনেটা ঠিকমতো দেখা যায় না। 5 সেকেন্ড হলো থেমে গেছে বস্তা পড়া। ধুলোর মধ্য দিয়ে ত্রস্ত পায়ে এগোলো রবিন আর কিশোর। রবিন ডাকলো, মুসা, মুসা! জবাব নেই। মুসা! গলা আরো চড়ে গেল রবিনের। তারপর কিশোরকে পাগলের মতো বস্তা সরাতে দেখে সেও হাত লাগালো। শ্বাসের ফাঁকে কিশোর বলল, তাড়াতাড়ি রবিন, মুসা দম আটকে মারা যেতে পারে। একটা একটা করে বস্তা সরাচ্ছে ওরা, ছুঁড়ে ফেলছে পিছনে। দোকানের কেউ এখনো জানে না এখানে কি ঘটেছে। কাউকে আসতে দেখা গেল না। ফর্কলিফটের ইঞ্জিনের আওয়াজ দূরে চলে যাচ্ছে। 15-20টা বস্তা সরানোর পর একটা গোঙানি শুনতে পেল ওরা। আরো কয়েকটা বস্তা সরিয়ে ফেলার পর মুসার মাথা আর কাঁধ দেখতে পেল। মুসা, আমার কথা শুনতে পাচ্ছ? উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলো কিশোর। রবিন আর ও ব্যস্ত হাতে মুসার শরীরের উপর থেকে বস্তা সরাচ্ছে। মুসা নড়ে উঠল। গা থেকে শেষ দুটো বস্তা সরিয়ে উঠে বসলো।
হাত দিয়ে কোমর জ্বলতে জ্বলতে বিড়বিড় করে বলল, খাইছে, খাবার ভালোবাসি আমি, কিন্তু তাই বলে এত খাবার? কাঁধ ধরে মুসাকে উঠে দাঁড়াতে সাহায্য করলো রবিন আর কিশোর। কোমর জ্বলছে মুসা, মুখ বিকৃত করে বলল, খাইছে, আমার কপালে আজকে হেভি খাবার ছিল। কিছু ভাঙে টাঙেনি তো? জিজ্ঞেস করলো কিশোর। না, বেঁচেই থাকবো মনে হচ্ছে, জবাব দিল মুসা। ধুলো সরে গেছে। ভাঙা দেয়ালের ওপাশে বেশ খানিকটা দূরে ফর্কলিফটটা দেখতে পেল ওরা। যন্ত্রটার ড্রাইভিং সিটে কেউ নেই। মুসা ঠিক আছে বুঝে হাতের ইশারা করলো কিশোর। ফিরে চলল ওরা জেসিকা স্প্রিঙ্গারের অফিসে। নক না করেই দরজা খুলে ভেতরে ঢুকলো কিশোর। ওর ঠিক পিছনেই থাকলো মুসা আর রবিন। কাগজে কি যেন লিখছিলেন জেসিকা। দরজা খোলার আওয়াজে মুখ তুলে তাকালেন। ওদের দেখে ভুরু কুঁচকে উঠল তার। এখানে এখনো কি করছো তোমরা? এইমাত্র আমাদেরকে খুন করতে চেয়েছিল কেউ, বলে উঠল রবিন। তাই নাকি? বিদ্রুপের হাসি হাসলেন জেসিকা। গল্প বলতে হলে অন্য কোথাও গিয়ে বলো। রবিন ঠিকই বলেছে, জোর দিয়ে বলল মুসা। আর একটু হলেই আমার কোমর ভেঙে দিয়েছিল। চকিতে চিন্তার ছাপ খেলে গেল জেসিকার চেহারায়। এবার তিনি বললেন, সত্যি যদি কোনো কিছু ঘটে থাকে তো সে ব্যাপারে আমি কিচ্ছু জানি না। দেখতেই পাচ্ছ আমি এখানে ব্যস্ত ছিলাম। উঠে দাঁড়ালেন তিনি। চলো দেখা যাক কি ঘটেছে। অফিস ছেড়ে দুর্ঘটনার জায়গায় 3 গোয়েন্দার সঙ্গে এলেন তিনি। ধসে পড়া বস্তার স্তূপ দেখে বললেন, তোমরা বাড়িয়ে বলেছ, তোমাদেরকে কে খুন করতে চাইবে? বস্তাগুলো বড় বেশি উঁচু করে সাজিয়ে রাখা হয়েছিল, তাই পড়ে গেছে। আপনাদের সেলস ফ্লোরে কয়জন কার কাছে? জিজ্ঞেস করলো কিশোর। নিচের ঠোঁটে চিমটি কাটছে। 6 জন। ইচ্ছে করলে তাদের সঙ্গে কথা বলে দেখতে পারো। আমি অফিসে যাচ্ছি। পা বাড়িয়েও থেমে দাঁড়ালেন জেসিকা স্প্রিঙ্গার। ঘাড় ফিরিয়ে কিশোরের দিকে তাকালেন। তোমরা নিক মিলহিজারকে খুঁজছিলে। ওই যে মিলহিজার। পুরু কাচের জানালার ওপাশে একজনকে হাত তুলে দেখালেন তিনি। তার দৃষ্টি অনুসরণ করে তাকালো ওরা। পেট প্রভিশন কোম্পানির একটা ভ্যান থেকে নামছে সোনালি চুলের এক চিকন চাকন যুবক। আমরা তাহলে আসি। বিদায় নিল কিশোর জেসিকা স্প্রিঙ্গারের কাছ থেকে। বন্ধুদের দিকে তাকিয়ে বলল, চলো ভদ্রলোকের সঙ্গে বাইরেই কথা বলি। অটোমেটিক দরজার ইলেকট্রনিক ফিল্ডের ভিতর যেতেই স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল দোকানের দরজাটা। বেরিয়ে এলো ওরা। মিস্টার মিলহেজার, ডাকলো কিশোর। ভ্যান মাত্র লক করেছে নিক মিলহেজার। ওদের দিকে ফিরে তাকালো। 3 গোয়েন্দাকে দেখে তার চেহারায় কৌতূহলের ছাপ ফুটে উঠল। কি ব্যাপার? তার সামনে গিয়ে থামলো 3 গোয়েন্দা। সময় নষ্ট না করে কিশোর বলল, আমরা শুনেছি যে আপনি ডগ হাউসে চাকরি করতেন। নিজেদের পরিচয় দিল। ঠিকই শুনেছ। গম্ভীর হয়ে গেল নিক মিলহিজারের চেহারা। কিশোর জিজ্ঞেস করলো, চাকরিতে ছাড়লেন কেন? লেবুস যেসব কাজ করতে চেয়েছিল আমাকে দিয়ে তা আমার পছন্দ হয়নি। আমি রেজিস্টার্ড অ্যানিমাল টেকনিশিয়ান। তার মানে বোঝো? ভেটেরিনারিয়ানের সঙ্গে কাজ করার যোগ্যতা আছে আমার। বলতে পারো পশুর নার্স। আর লেবুফ আমাকে বলেছিল কুকুরের গু পরিষ্কার করতে। তারপর থেকে এখানে কাজ করছেন? জানতে চাইল মুসা। হয়তো মনে হতে পারে কাজটা তেমন কিছু নয়, খানিকটা কৈফিয়তের সুরেই বলল মিলহিজার। কিন্তু এখানে আমাকে অন্তত অপমান করা হয় না। তাছাড়া এখানে দায়িত্ব দেওয়া হয় আমাকে। ঠিক বুঝলাম না, বলল কিশোর। দায়িত্ব বলতে কি বোঝাচ্ছেন? পশুরা কি খাবে আর কখন খাবে সেটা আমি ঠিক করি। ডগ হাউসে তা করতেন না? না। ক্ষণিকের জন্য অপ্রস্তুত দেখালাম মিলহিজারকে। তারপর জিজ্ঞেস করলো, তা আমাকে এত সব প্রশ্ন করছো কেন? মিস্টার রকফেলারের কলি কুকুরটা ডগ হাউস থেকে চুরি গেছে, বলল কিশোর। আমরা সেই কুকুর চোরকে খুঁজছি, সেই কারণেই আপনাকে প্রশ্ন করা। কুকুর চুরির খবরটা পেপারে পড়েছি আমি। কুকুরের জন্য তো মুক্তিপণ পর্যন্ত চেয়েছে। কালে কত কিছু যে দেখব। কিশোরের চোখে তাকালো মিলহিজার। তা আমাকে চোর ভাবছো নাকি? অবশ্যই না, তাড়াতাড়ি বলল কিশোর। তদন্তের খাতিরে অনেককেই অনেক কথা জিজ্ঞেস করছি আমরা। প্রসঙ্গ পাল্টালো। আপনি যখন ডগ হাউসে ছিলেন তখন তো আপনার কাছে ওখানকার চাবি ছিল।
সেই চাবি কি আপনি চাকরি ছাড়ার সময় জমা দিয়েছিলেন? নিশ্চয়ই। লেবুফুর সামনে চাবিটা মেঝেতে ছুঁড়ে দিয়ে বেরিয়ে আসি আমি। মিস জেসিকা বললেন আপনি ডেলিভারি দিতে গিয়েছিলেন, বলল মুসা। অ্যানিমেল টেকনিশিয়ানরা কি সাধারণত এ ধরনের কাজ করে থাকে? মৃদু হাসল মিলহিজার। না, তা করে না। তবে জেসিকা ম্যানেজার হওয়ার চেষ্টা করছে, সে কারণেই আমার সাহায্য করা। ওর সাফল্য মানে আমারও সাফল্য। আর একটা প্রশ্ন, বলল কিশোর, আপনি কি দোকানে এইমাত্র ফিরেছেন? নিশ্চয়ই। কেন? না, এমনি। তদন্তে সহায়তা করার জন্য নিক মিলহেজারকে ধন্যবাদ দিল কিশোর। তারপর বলল, দরকার পড়লে আপনার সঙ্গে আবার যোগাযোগ করব। যাবে তো? নিশ্চয়ই। হাত নেড়ে দোকানের দিকে পা বাড়ালো নিক মিলহেজার। গাড়িতে উঠে মোসা আর রবিনের দিকে তাকালো কিশোর। জিজ্ঞেস করলো, জেসিকা স্প্রিঙ্গারের অফিসে অস্বাভাবিক কিছু তোমাদের চোখে পড়েছে? না তো। ইঞ্জিন স্টার্ট দিল মোসা। অস্বাভাবিক কিছু দেখেছি বলে মনে পড়ছে না, বলল রবিন। জানোয়ার রাখার বড় বড় কয়েকটা প্লাস্টিকের খাঁচা দেখনি? ওই দোকানে তো জন্তু জানোয়ার বিক্রি করে, বলল মোসা। নিশ্চয়ই সেই সঙ্গে খাঁচাও বিক্রি করে। এক জায়গায় অনেকগুলো দেখেছি ওই জিনিস। কোনোটা এত বড় যে সেন্ট বার্নার্ড কুকুরও রাখা যাবে। মিস জেসিকার অফিসে যেগুলো ছিল সেগুলো ব্যবহৃত। ওগুলোর একটা কলি কুকুরটা রাখার মতো বড়। কিন্তু মিস জেসিকা তো বলছেন যে তারা শুধু বাচ্চা কুকুর বিক্রি করেন। চট করে তথ্যটা নোটবুকে টুকলো রবিন। মুসা জিজ্ঞেস করলো, তাহলে বড় কুকুরের খাঁচাটা কিসের জন্য? আরো একটা ব্যাপার, ফাইল নিয়ে ওরকম গোপনীয়তা বা কিসের? ফাইলে কি আছে যে তিনি ওগুলো আমাদের দেখাতে চাননি? জানতে হবে সেটা। নিচের ছোটে চিমটি কাটলো কিশোর। আজ রাতেই জানবো আমরা, যেভাবেই হোক। রাতে খাওয়া দাওয়ার পর আসবো আবার। ততক্ষণে দোকানটা বন্ধ হয়ে যাবে। দোকানে ঢোকার চেষ্টা করব, বুঝলে? পিছন দিকের কয়েকটা জানালা খোলা দেখেছি, গ্রিল নেই। একটা জানালাও যদি খোলা থাকে তাহলেই কাজটা সহজ হয়ে যাবে। হয়তো মিস জেসিকার অফিসের ওই ফাইলগুলোর একটাই কলি সম্বন্ধে কিছু পাওয়া যেতেও পারে। আমি বাদ, বলল মুসা। কোমরটা আমার একেবারে গেছে, ব্যথায় নাড়তে কষ্ট হচ্ছে। রাতের খাবারের পর ব্যথার ট্যাবলেট খেয়ে সোজা ঘুম দেবো আমি। রবিন? নদীর দিকে তাকালো কিশোর। আমি চলে আসবো, বলল রবিন। তোমার বাসায় রাত কাটাবো বললে মা আপত্তি করবে না। তাহলে এই কথাই রইল। সিটে হেলান দিয়ে বসলো কিশোর। রবিনকে আগে বাড়িতে নামিয়ে দিল মোসা। তারপর কিশোরকে স্যালভেজ ইয়ার্ডে নামিয়ে দিয়ে বাড়ির পথ ধরল। সেরাতে 8টার সময় পেট সুপার স্টোরের উল্টো দিকে, অর্থাৎ পার্কিং লটে থামলো একটা ফক্সওয়াগন গাড়ি। এটা মুসারটার মতো অতটা তোবড়ানো নয়, রঙও আলাদা। নামলো কিশোর আর রবিন। রবিন গাড়ি লক করার পর কিশোর বলল, চলো আগে পেছন দিকের জানালাগুলো খোলা আছে কিনা দেখি। কপাল ভালো ওদের, একটা জানালা অল্প একটু ফাঁক হয়ে আছে। জানালা বন্ধ করা যার দায়িত্ব সে একটু বেখেয়াল। উঠবো কিভাবে? উঁচু জানালাটার দিকে তাকালো রবিন। আমি বসছি, বলল কিশোর। তুমি আমার পিঠের উপর ওঠো, তারপর জানালা দিয়ে ঢুকে পড়ো, পরে আমাকে টেনে তুলো। ধরা পড়লে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। আমি জানি, ঝুঁকি তো একটু নিতেই হবে। পিঠ টনটন করছে, শিগগির জানালা খোলো। জানালা সামান্য ফাঁক হয়ে থাকলেও ছিটকানি ঠিকই আটকানো আছে। 5 মিনিট কসরত করে ওটা খুলতে পারলো রবিন। ততক্ষণে কিশোরের মনে হলো রবিনের ওজন সৈন্য সৈন্য বাড়ছে। রবিন একবার ঢুকে পড়ার পর কিশোরের ঢুকতে তেমন কোনো অসুবিধা হলো না। হাত ধরে খানিকটা তুললো ওকে রবিন। বাকিটা দেয়ালে পা বাঁধিয়ে কিশোরই পারল। পেট শপে কোনো সিকিউরিটি সিস্টেম নেই। হয়তো ভাবা হয়েছে জন্তু জানোয়ারের দোকানে চোর ঢুকবে না। টর্চ জেলে দেখলো একটা স্টোর রুমের ভেতরে রয়েছে ওরা। গুদোমের দরজাটা ভিড়িয়ে রাখা হয়েছে। ওটা ঠেলে মূল দোকানের ভেতরে ঢুকলো দুজন। চলে এলো মালপত্র বিক্রি করার কাউন্টারগুলোর কাছে। পড়ে যাওয়া বস্তাগুলোকে আবার তুলে সাজিয়ে রাখা হয়েছে। কাজটা মিল নিখিজারকেই করতে হয়েছে কিনা ভাবলো কিশোর। বস্তা ফেলার পেছনে সেও থাকতে পারে, কথাটা মন থেকে মুছে ফেললো না। গোয়েন্দাদের কোনো সম্ভাবনাই বাদ দিতে নেই। দোকানের পিছনে অফিসগুলোর কাছে চলে এলো ওরা। তুমি অন্য অফিসগুলোয় ঢু মারো,
রবিনকে বলল কিশোর, আমি যাচ্ছি মিস জেসিকার অফিসের ফাইলগুলো দেখতে। আস্তে করে মাথা ঝাঁকিয়ে পাশের একটা অফিসে ঢুকলো রবিন। কিশোর ঢুকে পড়লো মিস জেসিকার অফিসে। টর্চের আলোয় দেখলো ডেস্কটা খুব অগোছালো হয়ে আছে। আগের বারও ব্যাপারটা খেয়াল করেছে কিশোর, মহিলা তেমন গোছানো স্বভাবের নন। একটা একটা করে কাগজপত্র পরীক্ষা করে দেখতে শুরু করলো। ইনভয়েস, বিজ্ঞাপন, বিজ্ঞাপনের খসড়া আর চাকরি প্রার্থীদের দরখাস্ত। ডেস্কের ডান দিকের ড্রয়ার ঘেটে কর্মচারীদের একটা ফাইল পেল। ওটাতে নিক মিলহিজারের দরখাস্ত দেখে পড়তে শুরু করলো কিশোর গভীর মনোযোগে। ওদিকে রবিন একটা অফিসে ঢুকে উল্লেখযোগ্য কিছু না দেখে বেরিয়ে এলো। এবার চললো দোকানের আর এক দিকে। ওর উদ্দেশ্য ফর্কলিফটটা দেখা। সম্ভবত ওটার গায়ে আঙুলের ছাপের কোনো অভাব নেই, তবে তাতে কোনো কাজ হবে না। বস্তা পড়ার পর জিনিসটা আবার সরিয়ে রাখা হয়েছে। দোকানের কর্মচারীদের আঙুলের ছাপ পেলেও কিছু প্রমাণ করা যাবে না। চট করে টর্চ নিভে ফেলল রবিন। ওর মনে হয়েছে একটা আওয়াজ শুনতে পেয়েছে। কিশোর নাকি? না, ডাকা ঠিক হবে না। যদি অন্য কেউ হয়? চোর? খানিক অপেক্ষা করে টর্চটা আবার জ্বালতে গিয়েও থেমে গেল রবিন। আবার আওয়াজটা হয়েছে। জেসিকা স্প্রিঙ্গারের অফিসের পাশের একটা অফিস থেকে শব্দটা আসছে বলে মনে হলো। নিঃশব্দে সেদিকে এগোলো রবিন। খেয়াল করলো দরজাটা সামান্য ফাঁক হয়ে আছে। কান পাতলো কাছাকাছি গিয়ে। না, কোনো আওয়াজ নেই। আস্তে করে ঠেলা দিয়ে দরজাটা খুললো। টর্চ জেলে অফিসের ভিতরে আলো ফেললো। এটা একটা সাপ্লাই রুম। মেঝে পরিষ্কার করার সাবান আর মোমের পিপে দেখতে পেল। ভিতরে ঢুকলো। প্রায় সঙ্গে সঙ্গেই টের পেল ভুল করে ফেলেছে। দরজার পাল্লার আড়াল থেকে একটা ছায়া বের হতে দেখলো চোখের কোণে। নড়ার আগেই একটা ঝাড়ুর হাতল সজোরে নেমে এলো ওর মাথার তালুতে। খুব জোরে লাগলো আঘাতটা। জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়লো রবিন। এদিকে এখনো জেসিকা স্প্রিঙ্গারের ফাইল ঘাটছে কিশোর। নীল মিকহিজারের দরখাস্ত ছাড়া ওদের তদন্তের জন্য জরুরি আর কিছু এখনো পায়নি ও। কুকুর যেগুলো বিক্রি হয়েছে সবগুলো বাচ্চা। কোথাও কুলির কোনো উল্লেখ নেই। রকি বিচ ব্যানার পত্রিকার একটা কাটিংও দেখতে পেল ওটাতে। ওখানে লেখা রয়েছে, সত্যিই কি কুকুরদের জন্য মোটেল চালু হবে? আর্টিকেলে বিস্তারিতভাবে লেখা হয়েছে কারিনা মুরের কথা। কিভাবে তিনি কোর্টে লড়েছেন তা জানা যাবে আর্টিকেলটা পড়লে। শেষ দিকটা পড়ল কিশোর। ওখানে লেখা, ডগ হাউসের শেষ দেখে ছাড়বেন বলে দৃঢ় প্রতিজ্ঞ কারিনা মুর। ভ্রু কুচকে উঠল কিশোরের। জেসিকা স্প্রিঙ্গার এটা সংগ্রহে রেখেছেন কেন? কতটা দৃঢ় প্রতিজ্ঞ কারিনা মুর? তিনি কি ডগ হাউস বন্ধ করতে বেআইনি কিছু করতে পারেন? কয়েকটা হ্যান্ডবিল নজর কাড়ল ওর। পেট সুপার স্টোর জন্তু জানোয়ারদের একটা শো করবে। মালিকদের খাঁচাই করে তাদের পোষা প্রাণী আনতে বলা হয়েছে। তাদের যদি খাঁচা না থাকে তাহলে দোকান থেকে খাঁচা সরবরাহ করা হবে। এই কারণে হয়তো মিস জেসিকার অফিসে এই ব্যবহৃত খাঁচাগুলো রাখা আছে, ভাবল কিশোর। কাগজপত্র আগের মতো রাখতে রাখতে একটা আওয়াজ শুনতে পেল। কাজ থামালো না কিশোর, ধরেই নিয়েছে আওয়াজটা রবিন করেছে। মাথার উপর আঘাতটা এলো হঠাৎ করেই। মেঝেতে পড়ে যেতে যেতে জ্ঞান হারানোর আগে ও শেষ চিন্তা হলো, আওয়াজটা তাহলে রবিনের নয়। অন্তত ঘন্টাখানেক পর জ্ঞান ফিরল ওর। মাথার ব্যথায় কপাল কুঁচকে উঠল। উঠে বসতে চেষ্টা করলো কিশোর। মাথায় কিসের যেন বাধা পেল। নতুন করে ব্যথা পেয়ে গঙিয়ে উঠল কিশোর। কোথায় আছে ও? ছাদটা এত নিচে নেমে এলো কি করে? আস্তে আস্তে অন্ধকারে চোখ সয়ে এলো ওর। আগের চেয়ে ভালো দেখতে পাচ্ছে এখন। যা দেখলো তাতে অবাক না হয়ে পারল না। স্টিলের গরাদগুলো খুব কাছাকাছি বসানো। খাঁচার ভিতর বন্দি করা হয়েছে ওকে। কিশোর ডাকলো, রবিন। কোথাও জবাব এলো না। চারপাশে বিরাজ করছে কবরের নীরবতা। মাথাটা যেন ছিঁড়ে পড়তে চাইছে। নড়তে চেষ্টা করলো না আর কিশোর। খুব অসুবিধাজনক অবস্থায় আছে ও। জায়গার অভাবে হাঁটু দুটো বুকের কাছে ভাঁজ করা। বুঝতে পারছে দাঁড়ানোর উপায় নেই। অন্ধকারে চোখ আরো সয়ে আসার পর বুঝতে পারলো একটা বাক্সের ভিতর আছে ও। দরজাটা তালা মারা।
দুপাশে ছোট দুটো জানালা আছে। এবার কিশোর নিশ্চিতভাবেই বুঝতে পারলো কোথায় আছে। ডোবারম্যান বা জার্মান শেফার্ড দেখা যাবে এমন একটা খাঁচায় ওকে ঢুকিয়ে তালা মেরে দিয়েছে কেউ। দরজায় ধাক্কা দিল কিশোর। ঝনঝন করে আওয়াজ হলো, তবে দরজার তালা এভাবে খোলা যাবে না। কিশোর, তুমি? দুর্বল একটা কণ্ঠস্বর জিজ্ঞেস করলো। কাছেই আছে রবিন, খুব কাছাকাছি কোথাও। কিন্তু কোথায়? রবিন, তুমি কোথায়? আমি তোমার প্রতিবেশী, জবাব দিল রবিন। মাথা বাঁচিয়ে সাবধানে এক জানালা দিয়ে উকি দিল কিশোর। পাশের খাঁচার জানালায় রবিনের মুখ দেখতে পেল। ওকেও খাঁচার ভিতরে পুরে তালা মেরে দেওয়া হয়েছে। কাজটা কার দেখতে পেয়েছ? জিজ্ঞেস করলো কিশোর। না, দীর্ঘশ্বাস ছাড়লো রবিন। পেছন থেকে আঘাত করেছিল আমাকেও, বলল কিশোর। কেউ একজন আমাদের আগে আগে চলছে। আমরা যা করছি সবই সে আগে থেকে আন্দাজ করতে পারছে। মূসা থাকলে বলতো এসব ভূতের কাণ্ড, বিড়বিড় করলো রবিন। 3টে কুকুর চুরি করেছে বলে এত ঝুঁকি নিচ্ছে কেন লোকটা? জানছেই বা কিভাবে যে আমরা কখন কোথায় যাব? প্রসঙ্গ পাল্টালো কিশোর। আমি নিক মিলহিজারের চাকরির দরখাস্তটা পড়েছি। লোকটা বন্দরের কাছেই থাকে। ওয়ার হাউস থেকে জায়গাটা সামান্য দূরে। পুলিশকে জানালে হয় না? জিজ্ঞেস করলো রবিন। হলদে দরজাওয়ালা গাড়ির মালিককে পুলিশ ধরলেই সব রহস্যের কিনারা হয়ে যাবে। পুলিশকে যে জানাবো তার জন্য তো আমাদের বের হতে হবে আগে। তাছাড়া কোনো প্রমাণ ছাড়া পুলিশের কাছে যাবই বা কিভাবে? যা করার আমাদেরই করতে হবে। তবে আগের কাজ আগে। প্রথমে এখান থেকে বের হতে হবে। কিন্তু কিভাবে? ওর বন্দিশালা ভালো করে দেখলো কিশোর। খাঁচাটা দুটো প্লাস্টিকের অংশ দিয়ে তৈরি। নিচের অর্ধেক আর উপরের অর্ধেক জোড়া দেওয়া হয়েছে ছোট ছোট কয়েকটা বল্টু দিয়ে। ওগুলো আছে বাইরের দিকে, দুপাশে দুটো কার্নিশের গায়ে। গায়ের জোর খাটাতে হবে, বলল কিশোর। এগুলো প্লাস্টিকের তৈরি, নতুন গার্বেজ ক্যানগুলোর মতো। একদিকের দেয়ালে পিঠ ঠেকিয়ে দুপা এক করে জানলায় গায়ের জোরে ঠেলা দিল। বেঁকে গেল জানলার শিকগুলো। এবার পা সরিয়ে এনে ওগুলোর উপর লাথি মারতে শুরু করলো কিশোর। একের পর এক লাথি মারছে ও। শরীরের সমস্ত শক্তি দিয়ে ঠেলা দিচ্ছে জানালার গড়াতে। 4বার লাথি মারতেই ওর পা ভাঙা জানালা দিয়ে বেরিয়ে গেল। গরাদগুলো ফ্রেম সহ ছিটকে কংক্রিটের মেঝেতে পড়ে পিছলে দূরে সরল। দেরি না করে জানালা দিয়ে হাত গলিয়ে দিল কিশোর। ওর আঙুল প্রথম বল্টুটাকে খুঁজে নিল। শক্ত করে আটকানো আছে বল্টু, কিন্তু কয়েক মিনিট একটানা চেষ্টার পর ঘুরতে শুরু করলো। আরো 8 মিনিট পর খুট করে মেঝেতে পড়লো ওটা। কাজ হচ্ছে? ও পাশ থেকে জিজ্ঞেস করলো রবিন। সময় লাগবে, জানালো কিশোর। পরক্ষণেই প্রশ্ন করলো, তুমি চুপচাপ বসে আছো কেন? আগে দেখি আমি তুমি পারো কিনা, তারপর চেষ্টা করব, বলল রবিন। আমার মাথার ব্যথাটা ভোগাচ্ছে। আবার কাজে লেগে পড়লো কিশোর। দ্বিতীয় বল্টুটা খোলা সহজই হলো। 3 নম্বরটা শক্ত ছিল, কিন্তু মিনিট 4 ওটার পিছনে লেগে থেকে ওটাও খুলতে পারলো। এদিকের বল্টু সবগুলোই খসে গেছে। এবার হাঁটুতে ভর দিয়ে পিঠ উঁচু করলো কিশোর। ছাদে পিঠ ঠেকতেই তাতে দাঁত চেপে উপর দিকে ঠেলা দিল। যেদিকের বল্টু খুলেছে সেদিকেই চাপটা বেশি দিচ্ছে। ছাদ খসে আসছে। শ্বাসের ফাঁকে বলল কিশোর। একটু বিশ্রাম নিয়ে আবার ঠেলা দিল। প্লাস্টিক বেঁকে যাচ্ছে। তারপর বল্টুগুলো থেকে উপরে বেরিয়ে এলো ওদিকের ওপরের কার্নিশ। ছাদটা খসে যেতেই চারপাশের দেয়াল টপকে বেরিয়ে পড়লো কিশোর। রবিনের খাঁচার বল্টু খুলতে 3 মিনিটও লাগলো না। রবিন বের হতেই ও জিজ্ঞেস করলো, এখন মাথার কি অবস্থা? ঘেউ, জবাব দিল রবিন। তারপর বলল, আগের চেয়ে ভালো। সত্যি কুকুরের খাঁচায় বন্দি হওয়াটা অত্যন্ত অপমানজনক, মন্তব্য করলো কিশোর। তুমি যদি কাউকে না বলো তাহলে আমিও কাউকে বলবো না, ষড়যন্ত্রের ভঙ্গিতে বলল রবিন। মূসাকেও না। এমন কি ঘটেছে যে বলতে হবে? মুচকি হাসলো কিশোর। ঘড়ির দিকে তাকিয়ে বলল, 9:30 বাজে, দেরি হয়ে গেছে। তবু চলো একবার নিক মিলহিজারের বাসায় ঢু মেরে আসি। ওয়াটার স্ট্রিট ধরে ধীর গতিতে এগিয়ে চলল রবিনের ফোক্সওয়াগন।
গাড়ি চালানোর ফাঁকেও বলল, ঠিকানাটা বাম দিকের কোনো বাড়ির, 781। হাত তুলে পুরনো একটা রংচটা বাড়ি দেখালো রবিন। ওই যে, ওই অ্যাপার্টমেন্ট ভবনটাই হবে। অ্যাপার্টমেন্ট নম্বরটা লিখে নিয়েছিলে? জিজ্ঞেস করলো কিশোর। 4 দিয়ে কি যেন লিখিনি, বলল রবিন। খুঁজে বের করতে হবে। বাড়িটার সামনে গাড়ি থামিয়ে নামলো ওরা। অনেকগুলো অ্যাপার্টমেন্টে আলো জ্বলছে। মেইল বক্সে মিলহিজারের নাম থাকতে পারে, মন্তব্য করলো কিশোর। সদর দরজা খোলাই আছে। ভিতরে ঢুকলো ওরা। একদিকের দেয়ালে মেইল বক্সের সারি। ওখানে গিয়ে নামগুলো পড়তে শুরু করলো ওরা। বেশিরভাগ মেইল বক্সের গায়ে কোনো নাম নেই। কয়েকটাই টাইপ করা নাম আছে, বাকি কয়েকটাই পেন্সিল দিয়ে নাম লেখা। 4 তলায় 4টা অ্যাপার্টমেন্ট আছে, বলল কিশোর। একটা মেইল বক্সেও নিক মিলহিজারের নাম লেখা নেই। এটাতে লেখা আছে মন্টোগোমারি, বলল রবিন। তার মানে ফোর্সি বাদ। মেইল বক্সের সারির পাশে বুলেটিন বোর্ডে চোখ বোলালো কিশোর। বাড়ির মালিকের তরফ থেকে একটা নোটিশ আছে। গত ফেব্রুয়ারি থেকে 4G খালি পড়ে আছে, ভাড়াতে চাই। তাহলে বাকি রইল 4B আর 4A, বলল রবিন। চলো গিয়ে নক করে দেখি। সিঁড়ির খোঁজে এগিয়ে গেল ওরা। সিঁড়ির মাথায় একটা দরজা আছে, ওটা বন্ধ। ধাক্কা দেওয়ার পরও খুলল না। দরজায় সিকিউরিটি সিস্টেম আছে, বলল কিশোর। ইন্টারকমে 4 তলার অ্যাপার্টমেন্ট দুটোর সঙ্গে যোগাযোগ করতে হবে। এক্সকিউজ মি, ওদের পিছন থেকে বললেন এক বয়স্ক ভদ্রলোক। এইমাত্র ফায়ারে ঢুকছেন তিনি। ওরা সরে দাঁড়াতেই তালা দিয়ে দরজা খুলে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলেন। ইন্টারকমের আর দরকার পড়ল না। দরজা বন্ধ হয়ে যাওয়ার আগেই খপ করে ধরল কিশোর। সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে উঠছে ওরা। চারপাশ থেকে টেলিভিশন, বাচ্চার কান্না আর মহিলাদের ঝগড়ার আওয়াজ শুনতে পেল। 4 তলার ল্যান্ডিংয়ে বাতি নষ্ট, ফলে অন্ধকার। যে অ্যাপার্টমেন্টটা ভাড়া হবে সেটার দরজায় ঝুলছে একটা প্লাস্টিকের ব্যাগ। ওটার ভেতর আগের ভাড়াটের কাছে আসা চিঠিপত্র। 4-এর ভাড়াটে জেগে আছে, বলল কিশোর। অ্যাপার্টমেন্টের ভিতর থেকে এত জোরে জোরে ডেকসেট বাজার আওয়াজ আসছে যে গলা চড়িয়ে কথা বলতে হচ্ছে ওকে। কলিং বেল খুঁজে না পেয়ে দরজায় জোরে জোরে থাপড়া দিল কিশোর। বেশ কিছুক্ষণ পর ভিতর থেকে একটা কণ্ঠস্বর জিজ্ঞেস করলো, ইয়াহ, কি চাই? রবিনের দিকে এক পলক তাকালো কিশোর, তারপর চেঁচালো, বিগ ব্রাদার, পেস্ট কন্ট্রোল। মিস্টার মিলহিজার আমাকে ডেকেছেন। পেস্ট কন্ট্রোল? মোটা গলায় প্রায় খেকিয়ে উঠল। এত রাতে কি? পোকামাকড় সহজে বিশ্রাম নেয় না, জবাব দিল কিশোর। সে কারণে আমরাও বিশ্রাম নেই না। আমি ডাকিনি, ঘোত করে উঠল পুরুষ কণ্ঠ। এটা কি 4A? জিজ্ঞেস করল কিশোর। এবার মহাবিরক্ত হয়ে দরজা খুলল ভাড়াটে। বছর 50 বয়স হবে লোকটার। গালে খোঁচা খোঁচা দাড়ি, ময়লা প্যান্ট আর কোচকানো গেঞ্জি পরে আছে। কিশোর রবিনকে পালা করে দেখলো সে। তোমাদেরকে কে ডেকেছে জানো? রবিন পকেট থেকে নোটবুক বের করে একটা খালি পাতায় চোখ বুলালো। মিস্টার নিক মিলহিজার। ওই নামে এখানে কেউ নেই। ও, আমরা বোধহয় অ্যাপার্টমেন্ট নম্বর ভুল লিখেছি, বলল কিশোর। বোধহয় উল্টো দিকের কোনো অ্যাপার্টমেন্টে থাকেন উনি। চিনবেন ওকে আপনি হয়তোবা। বয়সের যুবক, চুলগুলো কাঁধ পর্যন্ত লম্বা। চিনি বলেই তো মনে হচ্ছে, বলল কোচকানো গেঞ্জি। কিন্তু যতদূর জানি আজ বিকেলেই সে বাড়ি ছেড়ে দিয়েছে। নানা রকম আওয়াজ পাচ্ছিলাম। বেরিয়ে দেখি বাক্স পাটরা নিয়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। তার নাম কি নিক মিলহিজার? আমাকে দেখে কি এ বাড়ির কেয়ারটেকার মনে হয় নাকি তোমার? চোখ শুরু করে কিশোরকে দেখলো ময়লা প্যান্ট। জানি না তার নাম কি, জানতে চায়ও না। মিস্টার মিলহিজারের কোনো কুকুর আছে? জিজ্ঞেস করলো কিশোর। সহজে দমে যেতে রাজি নয় ও। এই বাড়িতে কোনো কুকুর রাখার অনুমতি নেই। কোনো রুমমেট ছিল? আর কোনো কথা বলতে চাই না, বলল লোকটা। গুড নাইট। বিরক্ত করলাম বলে দুঃখিত, বলল রবিন। ওর মুখের উপর দড়াম করে বন্ধ হয়ে গেল দরজাটা। অত্যন্ত ভদ্রলোক, শুকনো গলায় বলল কিশোর। করিডোরের উল্টো দিকের অ্যাপার্টমেন্টের দরজার দিকে তাকালো। দরজাটা দাগে ভরা। ছোট একটা পেরেকে 4B লেখা কাগজটা ঝুলছে।
ওটার সামনে গিয়ে দাঁড়ালো কিশোর। ওর পাশেই রবিন। দরজাটা একটু ফাঁক হয়ে আছে। খোলা, বলল কিশোর। আস্তে করে সাড়া দিল রবিন। আরো কয়েক ইঞ্চি খুলে গেল দরজা। ভিতরে উকি দিল ওরা। সামনের ঘরে একটা আসবাবপত্রও নেই। কেউ থাকে বলে মনে হলো না। দমকা বাতাসে হঠাৎ অনেকখানি খুলে গেল দরজা। রবিন আর কিশোর একটা ছায়ামূর্তি দেখতে পেল ঘরের ভিতর। বেসবল ক্যাপ পরে আছে। এত নিচু করে টেনে পড়েছে যে ক্যাপের বেড়ে থাকা সামনের অংশের কারণে তার চেহারা দেখা গেল না। মিস্টার মিলহেজার? জিজ্ঞেস করল কিশোর। যদি লোকটা নিক মিলহেজারও হয়ে থাকে, কোনো জবাব দিল না সে। তার বদলে ছোট একটা ক্যান তুলে ধরল সে। তারপর রবিন কিশোর কিছু বুঝে ওঠার আগেই ওদের চোখে মুখে স্প্রে করলো সে ওটা থেকে। হিস হিস আওয়াজ করে বাষ্পের মতো তরল ছিটে এসে লাগলো ওদের মুখে। সঙ্গে সঙ্গে চোখে চলে গেল দুই গোয়েন্দার হাত। জিনিসটা যাই হোক, অসম্ভব জ্বলুনি শুরু হয়ে গেছে ওদের চোখে। চোখ জ্বলতে শুরু করলো ওরা। কিচ্ছু দেখতে পাচ্ছে না। ধাক্কা দিয়ে কিশোর রবিনকে সরিয়ে দেওয়া হলো। পায়ের আওয়াজ পেল ওরা। ওদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে লোকটা। সিঁড়িতে ধূপধাপ শব্দ শুনতে পেল। দ্রুত নেমে যাচ্ছে আক্রমণকারী। চোখ মেলতে চেষ্টা করলো কিশোর। কষ্ট হলো, তবে পারল। কিন্তু কিছুই দেখতে পেল না। চরম আতঙ্কের একটা স্রোত নেমে গেল ওর সিঁড়ি দাঁড়াবে। ও কি অন্ধ হয়ে গেল? কিছু তো দেখতে পাচ্ছি না আমি। প্রায় ফুপিয়ে উঠল রবিন। আমিও না, বিড়বিড় করলো কিশোর। আতঙ্ক সামলে নিতে চেষ্টা করে বলল, বোধহয় আমাদের চোখে মরিচের গ্যাস ছুঁড়ে চলে গেছে লোকটা। চিরস্থায়ী ক্ষতি হয়ে যাওয়ার আগেই চোখ ধুয়ে ফেলতে হবে। অ্যাপার্টমেন্টের দরজাটা বন্ধ করেনি, বলল রবিন। ভেতরে পানি পাওয়া যাবে হয়তো। হাতড়ে হাতড়ে দরজায় ধাক্কা খেয়ে ভিতরে ঢুকলো ওরা। তুমি বাম দিকের দেয়াল ধরে যাও, বলল কিশোর। আমি ডান দিকের দেয়াল ধরে যাচ্ছি। যে আগে কিচেন বা টয়লেট পাবে সে জানাবে। ঠিক আছে। দেয়ালে রবিনের হাত ঘষা খাওয়ার আওয়াজ পেল কিশোর। নিজেও রওনা হয়ে গেল। 3 মিনিট পর রবিনের ডাক শুনতে পেল কিশোর। বেসিন পেয়েছি। আমি কথা বলছি, তুমি আওয়াজ অনুসরণ করে এসো। পানি পড়ার শব্দ পেল কিশোর। আস্তে আস্তে ওদিকে এগোলো। কোনো আসবাবপত্র দেখিনি, কাজেই হোঁচট খাবে না কিছুতে, বলল রবিন। পানিতে কাজ হচ্ছে, অস্পষ্ট দেখতে পাচ্ছি আমি এখন। বুকের ভেতর স্বস্তির একটা ঢেউ অনুভব করলো কিশোর। তাহলে মরিচের গ্যাসই, ক্ষতিকর অন্য কিছু নয়। বেসিনের কাছে পৌঁছে গেল। ওর হাত ধরে জায়গা মতো দাঁড় করিয়ে দিল রবিন। চোখে মুখে পানি ছিটা দিতে শুরু করলো কিশোর। মিনিট খানেক পর দৃষ্টিশক্তি ফিরে পেল আবার। প্রথমেই রবিন জিজ্ঞেস করলো, লোকটা কে তা চিনতে পেরেছ? না, মাথা নাড়ল কিশোর। চোখে পানির ছিটা দিল। শুধু ক্যাপটা দেখতে পেয়েছি। মুখটা ছায়ার মধ্যে ছিল। তুমি চিনতে পেরেছ? আমি শুধু দেখেছি তার অ্যারোসল স্প্রে ক্যান, বলল রবিন। বিরক্তি ভরে মাথা নাড়ল। বারবার আমাদের বোকা বানাচ্ছে লোকটা। আমরা গোয়েন্দা, আমরা তার পেছনে লাগবো কি? সেই সর্বক্ষণ আমাদের পেছনে লেগে আছে। ঠিকই ওকে ধরে ফেলবো আমরা, আত্মবিশ্বাসের সঙ্গে বলল কিশোর। আগে এসো, অ্যাপার্টমেন্টটা সার্চ করে দেখি কিছু পাওয়া যায় কিনা। বেডরুম আর ক্লোজেটগুলো খুঁজে দেখতে শুরু করলো কিশোর রবিন। তারপর গেল ওরা লিভিং রুম আর কিচেনে। ভাড়াটে সবকিছু পরিষ্কার করে রেখে যায়নি বটে, তবে কোনো সূত্রও পাওয়া গেল না। কিচ্ছু নেই শেষ পর্যন্ত, বলল কিশোর। কুকুর ছিল তারও কোনো চিহ্ন পাওয়া গেল না। ভাড়াটের বিরুদ্ধে কোনোই প্রমাণ নেই। দীর্ঘশ্বাস ফেলল রবিন। আমাদের মোবাইল হোমের ফোনের আনসারিং মেশিনে হয়তো ওয়্যার হাউসটার মালিক সম্পর্কে কোনো খবর থাকতে পারে। মিস্টার বার্লিসন হয়তো ফোন করেছিলেন। হ্যাঁ, চলো যাওয়া যাক। দরজার দিকে পা বাড়ালো কিশোর। অ্যাপার্টমেন্ট ভবন থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠল ওরা। ফিরে চলল স্যালভেজ ইয়ার্ডের উদ্দেশ্যে। ইয়ার্ডে পৌঁছে আগে চাচিকে জানালো যে ওরা ফিরেছে। তারপর মোবাইল হোমে ঢুকলো দুই গোয়েন্দা। আনসারিং মেশিনে সত্যিই খবরটা পাওয়া গেল। মিস্টার বার্লিসন জানিয়েছেন তাদের অফিসের কম্পিউটার এখনো ঠিক হয়নি। হলেই ওয়্যার হাউসের মালিককে সেটা তিনি জেনে নিয়ে জানাবেন। আজ রাতে আর কিছু করার নেই,
হতাশ হয়ে বলল রবিন, চলো ঘুমিয়ে পড়ি গিয়ে, কাল সকাল থেকে আবার নতুন করে তদন্ত শুরু করা যাবে। হ্যাঁ চলো, সায় দিল কিশোর। মোবাইল হোম থেকে বেরিয়ে এলো ওরা। কিশোরের ঘরে চলে এলো, কাপড় পাল্টে নিয়ে শুয়ে পড়লো। ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়তে বেশিক্ষণ লাগলো না ওদের। পরদিন সকালে মুসা এসে হাজির হলো। ওকে বসে পড়তে বলে ওর জন্য আর কয়েকটা পাউরুটি চড়ালেন চাচির টোস্টারে। একসঙ্গে নাস্তা সারলো ওরা। খাওয়ার ফাঁকে রবিন আর কিশোর মুসাকে জানালো কাল রাতে কি ঘটেছে। সযত্নে চেপে গেল কুকুরের খাঁচায় বন্দি হওয়ার কথাটা। তারপর চলে গেল মোবাইল হোমে। মোবাইল হোমে ঢুকেই মুসা বলল, এবার বলে ফেলো তো রবিন, ঠিক কি ঘটেছিল? দোকানের ভেতরে ঢোকার কথা বলার পরপরই তোমার মুখটা লজ্জায় লাল হয়ে যেতে দেখেছি আমি। নাস্তা খাবার পর কিছু একটা গোপন করছো তোমরা দুজন। সকালের পেপারে পড়লাম পেট সুপার স্টোরে চোর ঢুকেছিল, কিছু চুরি করেনি, কিন্তু দুটো খাঁচা নষ্ট করে দিয়ে গেছে। কিশোর হাসি চাপলো। আমি শুধু এইটুকু বলতে পারি, পেট শপে ঢোকার পর একসময় নিজেকে রবিনের খাঁচায় বন্দি পশু বলে মনে হচ্ছিল। আর চেপে রাখতে পারল না রবিন। খুলে বলল কিভাবে ওদের বোকা বানিয়ে কুকুরের খাঁচায় ভরে রেখে গিয়েছিল কুকুর চোর লোকটা। এবার তদন্তের কাজ। গম্ভীর কিশোর। ভাব দেখে মনে হলো ওকে কেউ কুকুরের খাঁচায় বন্দি করেনি। আগে ফোন করতে হবে পুলিশ চিফের কাছে। পুলিশ স্টেশনের নাম্বারে ডায়াল করলো। অফিসেই পাওয়া গেল চিফ ইয়ান ফ্লেচারকে। সাধারণ দু একটা কথার পর কিশোর জিজ্ঞেস করলো, কুকুর চুরি রহস্যের ব্যাপারে তদন্ত কতদূর এগোলো স্যার? না রে, হঠাৎ শোনাল চিফের কণ্ঠ। একটু থেমে বললেন, কুকুর চুরি বলেই অফিসারদের কেউ তেমন গা করছে না, গুরুত্ব দিচ্ছে না কেউ ব্যাপারটাকে। ঢিলেঢালাভাবে তদন্ত চলছে, হাতে সূত্র বলতে কিছুই নেই। তোমাদের কি অবস্থা? কুকুর চোর আমাদের কাছ থেকে রাফিয়ানকে চুরি করে নিয়ে গেছে জানালো কিশোর। আমাদের হাতেও জোরালো কোনো সূত্র নেই, তবে হাল ছাড়ছি না আমরা। আর কোনো কি কুকুর চুরি গেছে স্যার? গেছে, তোমাদের কাছেই মেইল করেছি, রিপোর্টটা পড়ে নিও। অনেক ধন্যবাদ স্যার। হাসলেন ইয়ান ফ্লেচার। ফোন রাখার আগে বললেন, বেস্ট অফ লাক। কম্পিউটার প্রিন্টার চালু করে 3টে কাগজের শিট বের করলো কিশোর। পুলিশ চিফ ক্যাপ্টেন ইয়ান ফ্লেচার ইন্টারনেটে 3 পৃষ্ঠার একটা রিপোর্ট পাঠিয়েছেন ওদের জন্য। সেটাই চোখ বুলালো ওরা। রকি বিচের বিভিন্ন অভিজাত এলাকা থেকে বড়লোকদের আরো 2টো কুকুর চুরি গেছে। সেই সঙ্গে চুরি হয়েছে মধ্যবিত্তদের কয়েকটা নেড়িকুত্তাও। পুলিশ এখনো কেসটাই তেমন একটা গুরুত্ব দিচ্ছে না, তবে রকফেলারের কারণে উপর মহলের চাপ আসতে শুরু করেছে। কি বুঝবো এ থেকে? জিজ্ঞেস করলো মুসা। পয়সাওয়ালাদের কুকুরগুলো না হয় নিয়েছে মুক্তিপণের আশায়, কিন্তু নেড়ি কুকুর দিয়ে কি করবে সে? নিচের ছড়ে চিমটি কাটলো কিশোর। মনে হচ্ছে লোকটার টাকার খুব দরকার, কিন্তু ভয়ঙ্কর লোক নয় সে। নইলে কুকুরের বদলে মানুষের বাচ্চাই চুরি করত। ধরা পড়লে যাতে কম শাস্তি হয় সেদিকে লোকটার খেয়াল আছে। পয়সাওয়ালাদের কুকুর নিচ্ছে মুক্তিপণের জন্যে, আর মধ্যবিত্তদের কুকুরগুলোকে নিচ্ছে বিশেষ কোনো উদ্দেশ্যে। সেটা কি তা আমরা এখনো জানি না। আন্দাজ করো মধ্যবিত্তদের কুকুর সে কেন নেবে? বিড়বিড় করলো রবিন। মধ্যবিত্তরা তো যথেষ্ট মুক্তিপণ দিতে পারবে না। লোকটার কি কুকুর বিক্রির দোকান আছে নাকি? হতে পারে না। এক কথায় নাকচ করে দিল কিশোর। ধাড়ি কুকুর কিনবে কে? নিচের ঠোঁটে আবার চিমটি কাটলো কিশোর। তবে বিক্রি যে করতে চায় তাতে কোনো সন্দেহ নেই। ড্রয়ার ঘেটে একটা ভিজিটিং কার্ড বের করলো। এক্সেলসিওর ল্যাব। ভুরু কুচকালো মশা। তো কি হলো? আমার কি ধারণা জানো, ওই নেড়ি কুকুরগুলো সে কোনো রিসার্চ ল্যাবরেটরিতে বিক্রি করার চেষ্টা করছে, বলল কিশোর। সে কারণেই ওগুলো চুরি করা। ভিজিটিং কার্ডটা ওখানে যে কেউই ফেলে যেতে পারে, বলল মুসা। তা পারে, কাঠ ঝাঁকালো কিশোর। তবে আপাতত এই কার্ড ছাড়া আর কোনো সূত্র নেই আমাদের হাতে। কার্ডটার দিকে চুপ করে তাকিয়ে থাকলো রবিন। খানিকক্ষণ নীরবতায় কাটলো। তারপর কিশোর বলল, আমার ধারণাটা সঠিক কিনা সেটা জানার জন্যে এক্সেলসিওর ল্যাবে যেতে হবে। অনেক মানুষই আজকাল পশু পাখির উপর নিষ্ঠুর পরীক্ষা নিরীক্ষার বিরুদ্ধে।
তবুও আজও রিসার্চ চলছে। কোনো ল্যাব হয়তো গোপনে ডগন্যাপারের কাছ থেকে কুকুর কিনছে। তাই যদি হয় তাহলে বলতে হবে যে সহজে টাকা করার ভালো একটা পথ পেয়ে গেছে আমাদের ডগন্যাপার। রাফিয়ানকে বিক্রির চেষ্টা করার আগেই লোকটাকে ঠেকাতে হবে, শুকনো গলায় বলল রবিন। হয়তো আমাদের সফলতার উপর নির্ভর করছে রাফিয়ানের জীবন মরণ। রিসিভার তুলে এক্সেলসিওর ল্যাবের নাম্বারে ডায়াল করলো কিশোর। এত সকাল সকাল ল্যাব খোলেনি, একটা মেশিন জবাব দিল। রেকর্ড করা মেসেজে বলা হলো সকাল 9:30টায় ল্যাবরেটরি খুলবে। ঘড়ি দেখলো কিশোর, এখনো 9টা বাজতে 10 মিনিট বাকি। চিফ ইয়ান ফ্লেচারের ইমেল থেকে পাওয়া নাম্বারগুলোই ফোন করতে শুরু করলো কিশোর। স্পিকারের সুইচ অন করে রেখেছে যাতে বন্ধুরাও কথা শুনতে পায়। কুকুর যা চুরি হয়েছে বেশিরভাগই চুরি হয়েছে বাড়ির সামনের উঠান থেকে। ওগুলোর মালিকরা কোনো লোককে বাড়ির সামনে ঘোরাঘুরি করতে দেখেননি। কোনো হলদে দরজাওয়ালা গাড়ি কিংবা লাল ট্রাকও কারোর নজরে পড়েনি। অনেকেই তাদের কুকুর হারিয়ে ভেঙে পড়েছে। কিউটি ছিল আমার মেয়ের সবচেয়ে ভালো বন্ধু, এক মহিলা জানালেন। ওকে হারিয়ে খাওয়া বন্ধ করে দিয়েছে রোনা। জানি না এই দুঃখ ভুলবে কি করে। আমরা কিউটিকে খুঁজে বের করতে আপ্রাণ চেষ্টা করব, কষ্ট দিল কিশোর। ও ফোন রাখার পর মুসাব বলল, বাচ্চাদের কুকুর যেসব লোক চুরি করে তাদেরকে বিশেষ কোনো শাস্তি দেওয়া উচিত। মোবাইল হোমের দেয়ালে টাঙানো ঘড়িটার দিকে তাকালো রবিন। এখন যদি আমরা রওনা হই তাহলে পৌঁছতে পৌঁছতে ল্যাব খুলে যাবে। ঠিক আছে চলো। উঠল ওরা। রকি বিচের দক্ষিণে একটা পার্কের কাছে এক্সেলসিওর ল্যাবরেটরিজ। একতলা লম্বাটে সাদা বাড়িটাতে জানালা প্রায় নেই বললেই চলে। দেখে মনে হয় মিলিটারির ব্যারাক। সামনে বড় একটা সাইনবোর্ডে লেখা এক্সেলসিওর ল্যাবরেটরিজ লিমিটেড।